প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 1.1-এর 5 নাম্বার আমরা অঙ্ক দেখব। 4, 6, 3, 9 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে সেক্ষেত্রে যদি বিয়োগ করা হয়, সেক্ষেত্রে আমরা বিয়োগের ক্ষেত্রে আমরা কি করব দেখেন, ভাগের নিয়ম যে আমরা পড়েছি সেই ভাগের নিয়মটাকেই আমরা করব। তার মানে হচ্ছে 4, 6, 3, 9 এরকম দিবেন। দেওয়ার পরে আমরা এই যে জোড়া করব, বর্গমূল বের করার জন্য যে জোড়া করব সেটা, কিন্তু কোনো ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হবে এখান থেকে। তার মানে এই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। তার মানে এখন হচ্ছে আমরা এখানে 6 দ্বারা দেখেন এখানে স্কোয়ার করব, এখানে একটা সংখ্যা নেব যেটার স্কোয়ার এটার থেকে কম বা এটা সমান হইতে পারে। তার মানে 6 ছক কত 36, 7 নিলে আবার 49 হয়ে যায়, তখন বেশি হয়ে যাবে। তারপর হচ্ছে এটাকে বিয়োগ করলে আসে 10। আসার পরে এখন এই 6-এর সাথে কত গুণ করব, 2 গুণ করব। তাহলে 6 দুগুণে কত 12, এটা লিখব। লেখার পরে পরের জোড়াটা আমরা এখানে নিচে নামাবো। নামানোর পরে এখন আমাদের কিন্তু এটা মিলবে না। ভাগের ক্ষেত্রে যেরকম আমরা করেছিলাম যে ভাগের সাহায্যে কি বর্গমূল যেরকম বের করেছিলাম সেরকম এখানে কিন্তু এটা মিলে যাবে না, যে এখানে 1 বসাবো বা 2 বসাবো সেটা না। এখানে আমরা কাছাকাছি একটা সংখ্যা পাবো, বেশি না হয়। তো 1, 2, যেহেতু 1039 আছে তার মানে হচ্ছে আমরা 7 দিয়ে দেখব। হ্যাঁ, 7 7 49, 9 হাতে আমার 4, 7 দুগুণে 14 আর 18, 7 অক্ষে 7 আর 1 8, 889 হয়েছে। তার মানে আমরা এবার 8 দিয়ে দেখি, কারণ কি আমরা মোটামুটি অনুমান করতে পেরেছি 700 সামথিং আসবে। তার মানে 800, তারপর সামথিং 8 8 64 4, হাতে আমার 6, 8 দুগুণে 16 আর 6 22, 22 2, হাতে হচ্ছে 8 অক্ষে 8 8 আর হচ্ছে আপনার এখানে হচ্ছে 22 2, তার মানে 8 আর 2 10, 2 হাতে যেহেতু 10, তার মানে হচ্ছে এখানে আমরা 8 বসাবো, কারণ এরপরে 1024 চলে আসছে, তাহলে 1039 আছে, তারপরে তো বেশি হয়ে যাবে। এখানেও একটা 8 দিতে হবে রেজাল্টে। তারপর হচ্ছে এটা করার পরে আমরা 15 অবশিষ্ট পাবো। এই 15 যে অবশিষ্ট পেয়েছি, এই এখন একটা লেখা লিখতে হবে যে এখানে যে ভাগের সাহায্যে যখন নির্ণয় করতে গিয়েছি তখন এই 15 বেশি পেয়েছি, মানে কি এইটা 15 অবশিষ্ট আছে। তার মানে এই 15 সংখ্যাটি যদি বাদ দেই, এখান থেকে বিয়োগ করি, ধরেন 4, 6, 3, 9 বিয়োগ 15, 15 যেহেতু বেশি আছে মানে অবশিষ্টতে তাহলে 15 পাইছি, তাহলে সেক্ষেত্রে আসবে 4, 2, 4, 6, মানে 4, 6, 2, 4। এই সংখ্যাটা হচ্ছে পূর্ণবর্গ। শুধু এই 15টা ভেজাল করছে এখানে, তার মানে 15-র জন্য কিন্তু পূর্ণবর্গ হয়নি। এখন আমাদের একটা সুন্দর লেখা লিখতে হবে। এই লেখাটা এখানে লিখবেন, যখন এই ভাগটা করবেন 15 বের হবে। আর এগুলো তো রাফ করে দেখাইছি জাস্ট, এগুলো আপনাদের পাশে এক জায়গায় রাফে করবেন এটা। তো এখন হচ্ছে যে এই যে 128, এটা তো এখানে লিখবেন, এখানে 4, 6, 3, 9 এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে 15 অবশিষ্ট থাকে। অবশিষ্ট তো 15 পাইছি, 15 অবশিষ্ট থাকে। সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে 15 বাদ দিলে, সুতরাং আপনার এখানে হচ্ছে কি 15 বাদ দিলে তখন কি হবে, প্রাপ্ত সংখ্যাটি পূর্ণবর্গ হবে। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা কত, 15। এই হয়ে গেল আমার এই অঙ্ক। এরপরে আমরা যাব 6 নম্বর অঙ্কে। এখানে লেখা আছে যে 5605, মানে 5605 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার কিন্তু আগেরটা হচ্ছে বিয়োগের ক্ষেত্রে একদম সিম্পলি যেটা অবশিষ্ট থাকছে সেটাই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, কিন্তু যোগের ক্ষেত্রে একটু নিয়মটা ব্যতিক্রম আছে। কিন্তু আমরা প্রথম নিয়ম যেটা করেছি সেটা ঠিক থাকবে, এই যে জোড়া করে, হ্যাঁ, সাথে সাথে 7 7 কত 49, কাছাকাছি 49, 8 8 64 বেশি হয়ে যায় 49। তার মানে হচ্ছে এখানে 7 নামাবো, 0 5, পরের জোড়াটা নামাইলাম। কারণ কি এই যে 7 এখানে দিলে কত হবে, 7 দুগুণে 2 গুণ করলে 14। এখন হচ্ছে আমরা দেখতে হবে কাছাকাছি কত যায়। তাহলে 14, এখানে 3 বসাই দেখি, যেহেতু 700 আছে, তার মানে 3 3 9, 3 4 12, 2 আর হচ্ছে 3 অক্ষে 3 আর 1 4, 429 হয় না। তার মানে হচ্ছে আমরা 4 বসাইয়ে দেখি। হ্যাঁ, এখানে 4 বসাইলে হচ্ছে 4 4 16 6, হাতে আমার 1, 4 4 16 আর 1 17, 4 অক্ষে 4 1 5। এরপরে 5 বসাইলে বেশি হয়ে যাবে, কারণ যেহেতু 576 আমরা পেয়ে গেছি। আপনারা 5 বসাইও দেখতে পারেন, এখানে আমরা 4 বসাইলাম।
বসানোর পরে এই যে 576 পেলাম, অবশিষ্ট থাকলো কত? 129। 129 যেহেতু অবশিষ্ট আছে, তো সেক্ষেত্রে আমাদেরকে এবার লিখতে হবে একটা, এই 129 অবশিষ্ট আছে। এখন বিয়োগ যদি এখানে বলতো যে যোগের পরিবর্তে যদি বিয়োগ লেখা থাকতো, তাহলে কিন্তু এই 129 বিয়োগ করলেই হয়ে যেত, কিন্তু না, এখানে একটা ব্যাপার হচ্ছে যে এই যে সংখ্যাটা আছে আপনার এখানে, যে সংখ্যাটা এটা তো আর বর্গ সংখ্যা না, তো যে সংখ্যাটা বর্গ সংখ্যা তার বর্গমূল হচ্ছে, খেয়াল করবেন, তার বর্গমূল হচ্ছে এই 74-এর সাথে 1 যোগ করলে যা হবে সেটা হচ্ছে বর্গমূল। তো সেটাই আমরা এখন লিখব। দেখেন এই লেখাটি আমি লিখে রেখেছি, যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করতে গিয়ে দেখলাম কি আমরা ভাগশেষ 129 আছে, হ্যাঁ, তাই সংখ্যাটি পূর্ণবর্গ না, কারণ এই সংখ্যাটি তাহলে 5605 তাহলে পূর্ণবর্গ কিন্তু না। তো 5605-এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা, কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা তো যোগ করতেই হবে। যোগ করলে যে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। ধরেন 5605-এর সাথে যা যোগ করি না কেন, 10 হোক, 50 হোক, 30 হোক, একটা না একটা কিছু তো যোগ করতে হবে। যোগ করলে তখন সেই সংখ্যাটা যেটা যোগ করে যেটা পাবো এটার সাথে, সেই সংখ্যাটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে পূর্ণবর্গ যে সংখ্যাটা হবে তার বর্গমূল হবে, এখানে আমি রেজাল্টে যা পেয়েছি, হ্যাঁ, তার বর্গমূল হবে, খেয়াল করেন এখানে আমি রেজাল্টে পেয়েছি কত? 74। এই 74-এর সাথে 1 যোগ করতে হবে, 1 যোগ করলে হবে কত? 75। তাহলে আমি এখন নতুন যে পূর্ণবর্গ সংখ্যাটা পাবো, এটা যা এখানে ভাগফল আসবে তার সাথে 1 যোগ দিবেন, সেই সংখ্যাটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা যেটা পাবো তার বর্গমূল। অতএব পূর্ণবর্গ, তাহলে 75-এর বর্গ কত? এবারে আপনারা কিন্তু পূর্ণবর্গ সংখ্যাটা বের করতে পারবেন, যেহেতু বর্গমূল পাইছি, তাহলে পূর্ণবর্গ সংখ্যা কত? 75-এর বর্গমূল, সরি 75-এর বর্গ, 75-এর বর্গ, সরি, এখানে বর্গ সংখ্যা বের করব, তাহলে 75 গুণন 75, তাহলে 75 গুণ করলে কত হয়? 5625। আমি গুণ করেছি, আপনারা দেখবেন, তাহলে এটা কাটা যাবে, বর্গ 75-এর বর্গ, শুধু বর্গ। তো এখন হচ্ছে 75-এর বর্গ যদি এটা হয়, তাহলে অতএব কি করতে হবে এখন? নির্ণেয় সংখ্যা, তাহলে এই সংখ্যাটা থেকে, এই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এই 5605-এর সাথে কোন সংখ্যা যোগ করলে? তাহলে 5605 আর এখানে আছে 5625, তার মানে বেশি আছে কত? সেই সংখ্যাটা হচ্ছে ওই ক্ষুদ্রতম সংখ্যা। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা কত? 5625 আর 5605, তাহলে কত হবে? 20। এই 20 যদি আমি এই 5605-এর সাথে যোগ করি, তাহলেই কি হবে? এই যে এখানে লেখছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, তার মানে কোন ক্ষুদ্রতম সংখ্যা? 20। 20 যদি এই সংখ্যাটার সাথে যোগ করি, তাহলে এই সংখ্যাটা পূর্ণবর্গ হবে। তো শিক্ষার্থীরা, এই পর্যন্ত আজকের আমাদের 1.1 অধ্যায়টি আজকে শেষ হলো। এরপরে আমরা 1.2 অধ্যায় দেখব। ধন্যবাদ।